300 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল। অর্থাৎ তাদের মনে ছিল নির্বাচন, কিন্তু তাদের মুখে ছিল সংস্কার। দেশে যখন বাজেট অধিবেশন আসে এবং বাজেট যখন প্রস্তাব হয়, তখনই মানুষের মধ্যে কিছু আতঙ্ক কাজ করে, কিছু কৌতূহলও থাকে মানুষের মধ্যে। মাননীয় স্পিকার, আমি অর্থনীতিবিদও নই, বাজেট বিশ্লেষকও নই, তবে সংসদে বসে প্রথম সংসদে এসেছি একজন নবীন সদস্য হিসেবে। আগে যখন সংসদ সদস্য ছিলাম না, তখন বাইরে বসে বাজেট অধিবেশন দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকতাম। এবার সৌভাগ্য হয়েছে সংসদে বসে বাজেট অধিবেশন দেখার। এই বাজেট অধিবেশনে এসে এবং বাজেট ঘোষণার পরে আমি আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। আমি একজন তৃণমূলের কর্মী, বা তৃণমূল মানুষের প্রাণের স্পন্দন আমি বুঝি, এবং আমি তাদের কাছে গিয়েছিলাম, তাদের মনের এবং অন্তরের কথা শুনেছি। এবারে এই বাজেটটি মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ সাদরে গ্রহণ করেছে এবং স্বাগত জানিয়েছে এই বাজেটকে। বিশেষ করে যারা বাজেট নিয়ে কথা বলেন, বিশ্লেষক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, তার মধ্যে সম্প্রতি ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকালে একজন বিশিষ্ট ব্যবসায়ী, RFL প্রাণ গ্রুপের চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী তার বাজেট মূল্যায়নে বলেছেন যে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সাধারণ ক্রেতাদের স্বস্তি দেওয়ার পাশাপাশি শিল্প খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে এবং নতুন বিনিয়োগকে উৎসাহিত করতে ভূমিকা রাখবে। বিশেষ করে প্রধান খাতগুলোতে উৎপাদন খরচ কমানো, কৃষিতে সহায়তা দেওয়া, করের আওতা বাড়ানো, শিল্প খাতের প্রসারে একটি অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগগুলো সত্যি প্রশংসনীয়। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য, সার, কীটনাশক, শিশু খাদ্য, হার্টের রিং, চোখের লেন্স, ডায়ালিসিস ফিল্টার, মোবাইল ফোন, তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক গাড়ি, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রি ল্যান্সারদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। আরো অনেক খাতে অনেক সুবিধা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান বাজেটে ক্যান্সার রোগীদের জন্য 1 লক্ষ টাকা সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। সামগ্রিক বিবেচনায় এটা একটি জনকল্যাণমুখী, সময় উপযোগী বাজেট। আমি আশা করি এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনীতির চাকা যেমনি গতিশীল হবে, তেমনি সাধারণ মানুষের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটবে। মাননীয় স্পিকার, উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতার সাথে এবং সার্বিক তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটি আমাদের সামনে প্রস্তাব করেছেন এই মহান সংসদে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই সংসদে আসার পরে চুপচাপ বসে থাকি, সবার বক্তব্য শুনি এবং বক্তব্য শোনার মধ্য দিয়ে কিছু অভিজ্ঞতা সঞ্চার করি। আমি এই সংসদে আসার পরে বিরোধী দলীয় সম্মানিত সদস্যদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনি। আমার এই বক্তব্য শুনে অতীতের কিছু কথা মনে পড়ে যায় মাননীয় স্পিকার। সেটা হচ্ছে, এই নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে বিএনপি শুধু নির্বাচন করে, শুধু সংস্কারের কথা বলে না, শুধু নির্বাচন করে। যখন এই কথাগুলো তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা বাংলাদেশের 300 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল। অর্থাৎ তাদের মনে ছিল নির্বাচন, কিন্তু তাদের মুখে ছিল সংস্কার। মাননীয় স্পিকার, যাদের মুখে একটা অন্তরের একটা, তাদেরকে কি বলে আমি জানি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে এই কথা যখন মানুষ প্রত্যাখ্যান করলো, আবার নতুন কথা শুনলাম, পিআর ছাড়া নির্বাচন করতে দেব না, পিআর ছাড়া নির্বাচন হবে না। মাননীয় স্পিকার, পিআর সম্পর্কে যতটুকু আমি বুঝি যে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতীকে নির্বাচন হবে, নির্বাচনের পরে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু এই কথা যখন তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছিল। অর্থাৎ তাদের মুখে ছিল প্রচলিত নির্বাচন আর তাদের কথায় ছিল সংস্কার, পিআর। মাননীয় স্পিকার, আমি যাদের মুখে একটা অন্তরে একটা, তাদেরকে কি বলে আমি জানি না মাননীয় স্পিকার। সংসদে আসলাম নির্বাচিত হয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি মাননীয় স্পিকার। অনেক সদস্য, আমি মাননীয় বিরোধী দলের একজন সদস্যকে
ঈদের ছুটিতে দেখলাম তার এলাকায় গিয়ে বলল যে নির্বাচিত হয় না, পাওয়ারে ক্ষমতা এসেছি, পাওয়ারে এমপি হয়েছি, 1 ঘন্টায় দারোগাকে ওসিকে চেঞ্জ করেছি, 1 ঘন্টায় মেজরকে চেঞ্জ করেছি। আর তখন এটাও বলেছে আমার ক্ষমতার উৎস, পাওয়ারের উৎস ফেসিবাদ সরকারের প্রধান নাকি জানে। মাননীয় স্পিকার, আমি আজকের এই সংসদ, মাননীয় স্পিকার, আমি আমার একটি বিশেষ এলাকা থেকে নির্বাচিত হয়ে এখানে এসেছি। মাননীয় স্পিকার, আমি সেই বিশেষ এলাকা টুঙ্গিপাড়া থেকে নির্বাচিত হয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে যখন আসলাম সেই নতুন কথা আবার শুনলাম, জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ। বিএনপি বারবার বলেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেই জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, আমার তখন মনে পড়ে যায় যে ওনাদের মুখে হয়। মাননীয় সদস্য, আপনি মাননীয় সদস্য 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। মাননীয় স্পিকার, বাজেট যখন আসলো সেই একই আলোচনা, চানাচুর বারকা বাজেট, লুটপাটের বাজেট, উচ্চভিলাষী বাজেট। মাননীয় স্পিকার, শুধু বলতে চাই, ওনাদের মুখে হয়তো এটা আছে, অন্তরে কি আছে জানি না, তবে শুধু বলতে চাই 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। মাননীয় স্পিকার, যার বাবা সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, তাকে ফেসিবাদী সরকার তাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। এখনো মেরুদণ্ডের হাড় এখনো বাঁকা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে শুধু বলতে চাই, শত নির্যাতনের কথা ভুলে গিয়ে 17 বছর নির্বাসিত জীবন শেষ করে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন। এই মাতৃভূমির মাটি ছুঁয়ে লক্ষ কোটি মানুষের সামনে সেদিন 300 ফিটে বক্তব্য রেখেছিলেন মাননীয় আজকের প্রধানমন্ত্রী। ওনার বক্তব্যের মধ্যে কোনো সমালোচনা ছিল না, কোনো আক্রমণ ছিল না, কোনো প্রতিহিংসা ছিল না, কোনো বাগাড়ম্বর ছিল না। মাননীয় স্পিকার, সেদিন উনি জাতির সামনে বলেছিলেন আমার একটি পরিকল্পনা রয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। যার উপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস রেখেছে, আমরাও বিশ্বাস রাখছি। ইনশাআল্লাহ তারেক রহমানের উপর বিশ্বাস রাখেন। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি মানবিকতার বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। প্রিয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এই এলাকায় 50% মানুষ সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, তারা আমার কাছে ভাত খেতে চায় না, তারা আমার কাছে অর্থ চায় না, শুধু তাদের নিরাপত্তাটুকু চায়। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আমার এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিতে নিরাপত্তায় থাকতে পারে, সেজন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।